বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের মধ্যে গত ৫৫ বছরে কোনো কি সমাজ কাঠামোর পরিবর্তন হয়েছে? হ্যাঁ, পরিমাণে আমরা স্ফীত হয়েছি। নতুন নতুন আবাসিক এলাকা গড়ে উঠছে। ঢাকা শহরের জনসংখ্যা ১৯৭০ সনে কত ছিল? ১০ লাখ। এখন কত হয়েছে? ২ কোটি। আরো কিছু বেশি। বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বেগে বর্ধমান শহর হচ্ছে ঢাকা। এমনকি মুম্বাই অথবা দিল্লির চেয়েও বেশি, এমনকি করাচির চেয়েও বেশি জনসংখ্যা বৃদ্ধির। গোটা দেশটাকে আইসা আমরা সমস্ত রক্তকে একটা জায়গায় কেন্দ্রীভূত করেছি। যারা সংস্কারের গল্প বলছেন, এই গল্প তাদের মধ্যে নেই। এবং তারা সবচেয়ে খারাপ যে কাজটা করছেন, আপনাদের সুযোগ নিয়ে বলছি, এটা আপনারা তো সরকারি কর্মচারী, কিন্তু আপনারা তো নাগরিকও বটে। আপনাদের মধ্যে এই দ্বৈততাটা আছে কিন্তু। সেই জন্য বলি, এই যে বলছে আমাদের বর্তমানে আসল কর্তব্য কি? শেখ হাসিনার স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্য আমাদের বহু রক্ত দিতে হয়েছে। ভবিষ্যতে যেন এইরকম স্বৈরাচার আবার না আসে, সেটা শেখ হাসিনা না অন্য নাম ধরেও আসবে, সেটার জন্য আমরা কি করতে পারি? এর নামই হচ্ছে সংস্কার। আগে আমাদের দেখতে হবে নিজের দিকে আগে তাকা, নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি তো দেশের নাগরিক, আপনি কোন সংস্কারটা চান? আমি নাগরিক হিসেবে চাই রাস্তায় চলাচল করতে চাই। আমি তো দেশে বাস সার্ভিস চাই, যেখানে আমি এগুলো উঠতে পারি না। আজকে সাদউদ্দিন সাহেব তার যে ডেপুটি সেক্রেটারিকে পাঠালেন আমাকে নিয়ে আসার জন্য, আমি গটা বলে, সেই গাড়ি এমন উঁচু যে আমি উঠতে পারছি না, তার একটা মই দরকার। অর্থাৎ কারণ এই গাড়ি এদেশে তৈরি নয়, এদের বিদেশ থেকে এনেছে। একটা মই ছাড়া যেমন বিমানে ওঠা যায় না, ডোনাল্ড ট্রাম্প উঠতে পারবেন না। তাদের মানে আমাদের জিপগুলো এমন উঁচু যে তার জন্য লাগে। কিন্তু বিদেশে আমরা ২-১ বছর যারা ছিলাম দেখেছি, বাস নিচে নেমে যায় যাত্রীর কাছে, অথবা যাদেরকে ঠেলে উঠতে হয় প্যারাম্বুলেটর দিয়ে, তারা উঠতে পারে। এইগুলি নাগরিক সেবা। আমাদের কয়টা বাস এটা আছে? এই বাস আমরা বানাতে না পারি, আমরা তো স্পেসিফিক। এই যে আমাদের ঘড়িগুলো দেখতে পাচ্ছেন আপনি, সরকারি ক্ষেত্রে বলছি, ঘড়ির ফেসে কি বাংলা অক্ষর লেখা যায় না? একটা ঘড়িতেও কিন্তু বাংলা নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা এর জন্য শেখ হাসিনার ফেসিবাদ একা দায়ী নয়, আমার ফেসিবাদও দায়ী। বাংলাদেশে যদি বাংলা ভাষা না চলে, আপনাদের বড় কাছে বিআরটিএ ভবন, এটা দেখতে খুব সুন্দর লাগে, অক্ষরগুলো কিন্তু বাংলায় লিখেছেন আপনি, বিআরটিএ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, এটা অনেক লম্বা, এর মধ্যে ছোট করা যাবে না। বা সহ লিখলে হাসাহাসি হবে, যেমন বানৌজা লাগে। বিএনএস লিখতে যেমন লাগে, বানৌজা তো লাগে না। তাহলে আপনাকে এর জন্য একটা বুদ্ধি বের করতে হবে। সেই বুদ্ধি কি আপনার না থাকলে, বুদ্ধি তো ভাড়া করেও আনতে পারেন আপনি। শুধু বোম্বে থেকে আর মাদ্রাস থেকে ভাড়াটিয়া কনসালটেন্ট আনবেন নাকি? আমাদের দেশে লোকজন আছে, জিজ্ঞেস করলেই তো হতো। আমি তো বিনা পয়সার সার্ভিস দিতে রাজি ছিলাম, কিন্তু আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই একটা প্রতিষ্ঠানের কি নাম হবে। একটা ভালো কাজ আপনারা করেছেন, বিশেষ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন, প্রত্যেকটা রাস্তার নাম আগে বাংলায় তারপর ইংরেজিতে, অথবা মেট্রো রেল কর্তৃপক্ষ তাই করেছে। ভালোর কথা বলতে হবে আপনাকে, শয়তানকেও তার প্রাপ্য দিতে হবে। কিন্তু বাকিটা হচ্ছে না কেন? ঢাকা শহরে 2 কোটি লোক হয়েছে, কিন্তু 2 কোটি লোকের পরিবহনের জন্য কতটা বাস দরকার সেটা দেওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য আমাদের নাই। এটা আমি বিশ্বাস করি না। আপনার যেটা নাই সেটা হচ্ছে আপনার ইচ্ছা। ইচ্ছা থাকলে উপায় হয়, কেন ইচ্ছা নাই এটা আরেকটা প্রশ্ন, আছে, আলোচনা করবেন। আরেকটা কথা বলেন, এই যে দেশ স্বাধীন হয়েছে আজকে ৭৯ বছর, আপনাদের হিসাবে হয়তো ৫৫ বছর, কই আমাদের এখনো ওই যে শতকরা ৬ জন লোক স্বাক্ষর করতে পারতো, সেরকম লোকের সংখ্যা বাড়িয়ে আমরা ৭৪ করেছি বলি। আমি কি সবিনয় জিজ্ঞেস করতে পারি না বাকি ২৬ জন কি অপরাধ করেছে? কিন্তু আসলে সংখ্যাটা ৭৪ নয়। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে যান, সেখানে কি পরিমাণ ফ্যাসিবাদী জালিয়াতি হয়েছে সেটা হিসাব করলে এই সংখ্যা শতকরা ৫-এ চলে আসবে। অথবা যে দারিদ্র যে বলেছে আমাদের দারিদ্র কমিয়ে এনেছি আমরা, আপনি কোন মাপকাঠি ব্যবহার করেছেন? সকলে আপনার মুখস্থের মতো। আপনারা তো সবাই বিসিএস যারা পাশ করে আসছেন তারা তো বটে, যারা পাশ করেন নাই, আপনারা তো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনি কি করেন? দারিদ্র সীমা মাপে কিভাবে? 2200 কিলো ক্যালোরি যে খাইতে পায় দৈনিক, তাকে দরিদ্র বলা যাবে না। এই হচ্ছে সংজ্ঞাটা। এটা মানেটা কি? আপনারা যে একটা স্যান্ডউইচ খান, তাদের 3000 কিলো ক্যালোরি থাকে। টাকায় বলি, ওইটা কিনতে বাংলাদেশের বর্তমান টাকায় লাগে ৮,০০০ টাকার মতো, মানে মাসে। অর্থাৎ দৈনিক লাগে, হিসাবটা আছে $2.15, $2.15। এই পরিমাণ খেলে আপনাকে আর দরিদ্র বলা যাবে না। এইটা কিনতে এই টাকা লাগে। সেই হিসেবে এই যে মাপটা, এটা মার্কিন দেশে প্রয়োগ করে না, ভারতেও প্রয়োগ করে না, এটা আমাদের দেশের মাপ। অর্থাৎ এইটুকু হলে আপনাকে দরিদ্র ধরা যাবে না। আমি যদি বলি মাসে যদি আপনার ইনকাম ৮,০০০ টাকা হয়, আপনি অদরিদ্র। এই হিসেবে বলছে বাংলাদেশে এই আয় করতে পারে না এমন লোকের সংখ্যা শতকরা ২০ জন, হতদরিদ্রের সংখ্যা।
আমি লম্বা আলোচনায় যাচ্ছি না, বলছি যে কি এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতারণা। অর্থনীতিবিদ বলে যারা এখানে কনসালটেন্সি নিয়েছেন তারা এটাকে দারিদ্র্য সীমার মাপকাঠি হিসেবে মেনে নিয়েছেন। এটা তো অপমানজনক। সচ্ছল মধ্যবিত্ত কোনো দেশে যেই মানে জীবন যাপন করে সেই দেশের জন্য ঐতিহাসিক একটা মাপকাঠি থাকে, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক। সেটার নিচে যার আয় তাকে বলে দরিদ্র। ওই প্রান্তটা নয়। আপনি সংখ্যা কমানোর জন্য যদি সচ্ছল মধ্যবিত্তের কত টাকা লাগে জীবনযাপন করতে, ঢাকা শহরে আপনি জানেন, ধরেন মাসে 50,000 টাকা লাগে, আপনি তো মাসে 50,000 টাকাটাকেই দরিদ্র না হওয়ার মাপকাঠি হিসেবে ব্যবহার করেন, তাহলে এই দেশের আপনি শতকরা 80 জন লোককে দারিদ্র সীমার নিচে পাবেন, 85-90 কেউ পেতে পারেন। আমার বক্তব্য হলো 79 বছরের স্বাধীনতা কার স্বাধীনতা? আমি আগেই বলেছিলাম 2024 সনের ঘটনাকে আপনি কি নাম দেবেন? আমি বলছি এটা স্বাধীনতা রক্ষার সংগ্রাম। আমাদের ছাত্ররা কেউ অতি উৎসাহী হয়ে বলেছে, বিশেষ করে যারা 1971-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চায় না, যারা আলবদর, আল শামস ইত্যাদি দল করেছিলেন, রাজাকার করেছিলেন, তারা বলছে যে দ্বিতীয় স্বাধীনতা। লক্ষ্য করছে কি আপনি ইউ ক্যানট থ্রো দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার। একটা স্বৈরাচারকে হারাচ্ছি কি জন্য? আমরা স্বাধীনতাকে রক্ষা করার জন্যে। এই স্বাধীনতা আমরা 47 সনে অর্জন করেছিলাম। হাসিনা সরকার ওইটাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছিল নীরবতার মধ্যে। নাহলে ভারতে স্বাধীনতা দিবস 15ই আগস্ট, পাকিস্তানে 14ই আগস্ট, আমাদের কোনো স্বাধীনতা দিবস নাই। আমাদের দুটো স্বাধীনতা দিবস, একটা ইংরেজের কাছ থেকে স্বাধীন হওয়া, এটা 14ই আগস্ট, আর একটা পাকিস্তানের হাত থেকে স্বাধীন হওয়া, এটা 26শে মার্চ আমরা ঠিক করেছি। এখন তারপরে যদি আপনি বলেন 5ই আগস্ট স্বৈরাচার থেকে মুক্তির ঘটনা, এটা স্বাধীনতা রক্ষা দিবস, তাহলে স্বাধীনতা একবার পাকিস্তানের হাতে হারিয়েছিলাম, একবার হাসিনার কাছে হারিয়েছিলাম। আমরা স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য যে রক্ত দিয়েছি সেটাকে স্বাধীনতা রক্ষা দিবস বলাই ভালো। স্বাধীনতা রক্ষা মানে স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিরোধ দিবসও বটে। আমাদের জনগণ প্রমাণ করেছে শেখ হাসিনার রাজত্ব বাংলাদেশে একটা আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল। সেই আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্তির জন্য আমরা লড়াই করে প্রাণ দিয়ে প্রমাণ করেছি কোনো আইয়ামে জাহিলিয়াতকে আমরা মেনে নেব না। রক্ত দিয়ে যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশকে আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মানুষের শপথ। সেই জন্য এখন মুক্তির পথের, আমি শেষ কথায় বলি, লম্বার বক্তৃতা করব না। আপনারা যদি কিছু প্রশ্ন করেন সেটা আনন্দিত হব। সেটা হচ্ছে এখন যে নতুন সরকার কবে নির্বাচন দেবে কথা হচ্ছে, আমরা সকলে নির্বাচনমুখী হয়ে আছি। নির্বাচন ছাড়া কোনো নেতৃত্ব নির্বাচন হয় না। কি জন্য? আইয়ুব খান আমাদেরকে ভোটাধিকার বঞ্চিত করেছিলেন। ব্রিটিশ আমলে আমাদের দেশের শতকরা 10 জন লোক ভোট দিতে পারতেন না, কারণ তখন ছিল প্রপার্টি কোয়ালিফিকেশন, যে নির্দিষ্ট পরিমাণ 35 টাকা চৌকিদারি ট্যাক্স যে দেয় না তার ভোটাধিকার ছিল না। আবার ভোটাধিকারকে আবার ভাগ করা হয়েছিল, হিন্দু শুধু হিন্দুকে ভোট দেবে, মুসলমান শুধু মুসলমানকে ভোট দেবে। এগুলি সংস্কার, ব্রিটিশের সংস্কার। এইটা 1954 সনেও পাকিস্তানে পৃথকভাবে নির্বাচন হয়েছে। ভারত যদিও 1955 সনে, 50 সনে এটা বাদ করেছে। 1970 সনে যে সার্বজনীন নির্বাচন হলো, এটা আইয়ুব খানের নির্বাচন প্রথাকে বাতিল করে, মৌলিক গণতন্ত্রকে এবং পৃথক নির্বাচনটাকে বাতিল করে। এখন বাংলাদেশে নির্বাচন হয় নাই, কি জন্য আমরা সেটা জানি। 1972 সনে বাংলাদেশ যে পদ্ধতিতে প্রবেশ করেছিল সংবিধানে, সেটার নাম ছিল কি? সংসদীয় পদ্ধতি। আমরা ভোট দেব আমাদের এমপিদের, এমপিরা একজনকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন এবং তারা একজন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এইটাও কিন্তু পরোক্ষ। কেন আমরা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবো না সেই প্রশ্ন কেউ তোলে নাই, কারণ সংসদীয় পদ্ধতি। এরপরে তারা 1975 সনে শেখ সাহেব এসে জরুরি অবস্থা জারি করলেন। শেখ সাহেব জনপ্রিয় নেতা থেকে জনঘৃণিত নেতায় পরিণত হলেন, যেন তিনি একদল করলেন, নাম দিলেন বাকশাল। তারপরে তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হলো। সেই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণ কোনো বিদ্রোহ করলো না। এটা আপনাকে জানতে হবে জিনিসটা। পাকিস্তানে একবার জাস্টিস মুনিরের যে রায় ছিল যে সামরিক অভ্যুত্থান বৈধ হয় কখন, উনি বলেন সামরিক অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করার জন্য জনগণ যখন আন্দোলন করে না তখন সামরিক অভ্যুত্থান বৈধ হয়ে পড়ে। এটার নাম ডক্ট্রিন অফ নেসেসিটি। তো সেই কারণে 1975-এ যারা শেখ সাহেবকে হত্যা করেছেন, তার পরিবারকে হত্যা করেছেন, ঘটনা যতই দুঃখজনক হোক, মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করেনি। তখন বিদ্রোহ করার চেষ্টা যারা করেছিলেন তারা পরস্পরকে নিহত করে 75 সনে অনেকগুলো অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান হয়েছে। শেষ পর্যন্ত জেনারেল জিয়াউর রহমান যখন স্থিত হলেন, তিনি বাকশাল বাতিল করলেন, বহুদলীয় প্রুফ গণতন্ত্র ফিরিয়ে আনলেন, এরা সকলেই বলে। কিন্তু প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাতিলের উদ্যোগ তিনি নিলেন না। নিয়েছেন কি? আচ্ছা, তারপরে আব্দুস সাত্তার, তার মৃত্যুর পরে আসলো জেনারেল মঞ্জুরদার, অভ্যুত্থান ব্যর্থ হলো, জেনারেল এরশাদ এলেন। এরশাদের পতনের সময় সবাই বলল কি এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি হচ্ছে আমাদের সমস্ত দুর্গতির মূল, আসুন আমরা আবার সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তন করি। 4 দলীয় জোটের একসাথে আন্দোলন হলো না? তার চরম পরিণতি আমরা দেখেছি গত বছর। তাহলে
প্রেসিডেন্সিয়াল পদ্ধতি অথবা সংসদীয় পদ্ধতি কোনোটাই আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে পারেনি, অথবা আমাদের গণতন্ত্র হত্যার জন্য উভয়ই দায়ী। আপনি কোনটাকে, শেখ হাসিনার রাজত্বকে আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন, শেখ মুজিবের রাজত্ব আমরা দেখেছি, ভয়াবহতায় এখনকার চেয়ে তখনকার পরিস্থিতি আরও অনেক খারাপ ছিল। শেখ হাসিনা তো সবার সমর্থন ধন্য ছিলেন না, তিনি তো অনির্বাচিত অবস্থায় ছিলেন। শেখ সাহেব যেহেতু জনপ্রিয় নেতা, পাকিস্তানের জেলা থেকে ফিরেছেন, প্রথম দিকে তার বিরুদ্ধে টু শব্দ উচ্চারণ করা তো অনেক ভয়ের ব্যাপার ছিল। সেই সময় আমরা দেখেছি তিনি রক্ষী বাহিনী গঠন করেছেন, এবং এই যে আমাদের আয়নাগরের কথা বলছেন তার চেয়ে অনেক বেশি, 1010 তরুণ কর্মীকে তারা চামড়ার খাল তুলে হত্যা করেছেন। এখন কেউ এটা আর স্মরণও করে না, মানুষের স্মৃতি বড়ই দুর্বল। তো বললাম এই যে অবস্থা হলো কি জন্য, তাহলে আমাদের এমন একটা পদ্ধতি বের করা দরকার, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি যে সূঁচ হারিয়েছেন, আমি আরো একটা বক্তৃতায় এটা বলেছি সেদিন জাদুঘরে, যে সূঁচ হারিয়েছেন, হযরত ইব্রাহিম বিন আদমের গল্প আছে, আপনারা দেখবেন তাজকিরাতুল আউলিয়া এই সমস্ত বইতে পাবেন, যে এক লোক সূঁচ হারিয়েছে, সেই সূঁচ খোঁজার জন্য রাস্তায় গিয়েছে। তো বলে তুমি এখানে কি খুঁজতেছো? বলে সূঁচ। সূঁচ হারিয়েছো কোথায়? বাড়িতে। তো বাড়িতে না খুঁজে এখানে আসছো কেন? বলে বাড়িতে আলো নাই, এখানে রাস্তায় আলো আছে তাই খুঁজতে আসছি। আমাদের বর্তমান গণতন্ত্র খোঁজা হচ্ছে সেরকম। আমাদের সমস্যা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে নয়, আমাদের সমস্যা প্রধানমন্ত্রীর পদ্ধতিতে নয়, আমাদের সমস্যা যে জনগণকে তার ভোটাধিকার বঞ্চিত করায়। শুধু ভোটাধিকার বঞ্চিত করায়, তাকে সম্পদের অধিকার থেকে বঞ্চিত করায়, তাকে বাসে চড়ে ঢাকা শহরে যোগাযোগ করার অধিকার থেকে বঞ্চিত করায়, এবং তাকে প্রাইমারি স্কুলে যেতে না দেওয়া বঞ্চিত করে। আমাদের সবচেয়ে অবহেলিত শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা। 12 বছর পর্যন্ত না পড়লে যে শিক্ষা বৈধ হয় না, এখন আমরা করতেছি কি? বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছি। আমাদের গুরু ছিলেন আহমদ ছফা, একজন বড় লেখক, তিনি 24 বছর আগে এন্তেকাল করেছেন। শেষের দিকে তাকে এক ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করেছিল, তিনি তার উপর ভিত্তি করে একটা প্রবন্ধ লিখেছেন, একদিন আমি এদেশের প্রধানমন্ত্রী হব। সেই প্রবন্ধে আহমদ ছফা বলেছিলেন, আমি যদি এদেশের প্রধানমন্ত্রী হই আমি কি কি করব। 1 নম্বরে বলেছেন, আমি যদি প্রধানমন্ত্রী হই এদেশে আমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব না, অনেকগুলো মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করব। আপনার কাছে মনে হয়তো লোকটা বোধহয় পাগল ছিল, ঠিকই বলছেন। উনি বলেছেন কি রাজনৈতিক দলগুলোর রাজধানীতে অফিস হতে পারবে না, তাদের প্রধান কেন্দ্র হতে হবে গ্রামাঞ্চলে। এই ধরনের কতগুলো সুন্দর সুন্দর কথা উনি বলেছিলেন। আপনারা দেখতে পারেন, আমি যদি একদিন দেশের প্রধানমন্ত্রী হই আমি কি কি করব। আমি শুধু একটাতে সীমিত রাখলাম। আজকে আমাদের যে সংস্কার কমিশনগুলো বসেছে তাদের রিপোর্ট পেয়েছেন, আমাদের মমতাজ সেই কমিটিগুলো একটি সদস্য ছিলেন। পুলিশকে তারা অনেক সংস্কার প্রস্তাব দিয়েছেন, আমি দোয়া করি যে সেগুলো বাস্তবায়িত হোক, আমি সেই দিকে বলছি না। আমি একটাতে সীমিত থাকি সময়ের কারণে, সেটা হলো সংস্কার, সংবিধানের সংস্কারের কথা যারা বলেছেন। এই যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটাই হচ্ছে আমাদের নতুন রাষ্ট্রের মূলনীতি। এগুলো আমরা নিয়েছিলাম কোথা থেকে? কিছুটা ধার করে ফরাসি বিপ্লব থেকে। ওরা বলেছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। লিবার্টি মানে স্বাধীনতা, সাম্য। ওদের সাম্য ছিল 2 নম্বরে, আমরা আনছি 1 নম্বরে। লক্ষ্য করার বিষয়, স্বাধীনতার জায়গায় আমরা মানবিক মর্যাদাকে দিয়েছি, এবং ওদের যে ফ্রেটার্নিটি মানে মানুষে মানুষে, ভাই ভাই, বোন বোন, এরকম ভাব, জাতীয়তা, ঐক্যবদ্ধতা, এইটার জায়গায় আমরা নিয়েছি সামাজিক সুবিচার। সমাজের শ্রেণীতে শ্রেণীতে, গোত্রে গোত্রে যেন অন্যায় না হয়, শুধু ব্যক্তিগত বিচার নয়, সামাজিক সুবিচার। এই তিনটাকে এখন বাদ দিয়ে সংবিধান হতে পারে না। 72 সনে এই সংবিধান যে হয়েছিল, এই তিনটাকে বাদ দেওয়ার লক্ষ্যে ঢাকার জন্য সমাজতন্ত্র নামক একটা পোর্টমান্টু ওয়ার্ড, যার মধ্যে বাক্সের মধ্যে অনেক জিনিস থাকে না, এর মধ্যে সমাজতন্ত্র কোনো সংজ্ঞা নাই। সমাজতন্ত্র মানে কি? বাংলাদেশে 3 ধরনের সম্পত্তি থাকবে লিখছে ভিতরে, কি? ব্যক্তিগত সম্পত্তি থাকবে, সমবায় সম্পত্তি থাকবে, এবং রাষ্ট্রীয় সম্পত্তি থাকবে। সেটা তো এমনি আছে, এটা ব্রিটিশ আমলেও ছিল। ওইটাকে সমাজতন্ত্র বলার কোনো অর্থ হয় না। এই যে জনগণকে মোয়া দিয়ে প্রতারিত করা, সেটা থেকে আমাদের মুক্ত হতে হবে। সেই জন্য সাম্যের অর্থ কি? ছাত্ররা যে আন্দোলন করেছে তাতে তারা বলছে বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা বলি যে এটা বোধহয় কোটার জন্য আন্দোলন। কোনো মূর্খও বিশ্বাস করবে না এটা আন্দোলন শুধু কোটার জন্য ছিল। এটা তো কোটা তো সূত্রপাত, এটা হচ্ছে আলামত। কারণ তার পেছনে যে বঞ্চনা, 3 বার নির্বাচিত না হয়ে যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন, তিনি 700 লোককে গুম করেছেন, তার বিরুদ্ধে তো শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটাই দাবি হতে পারে না। কিন্তু তারা অনেক সুকৌশলে আন্দোলন করার জন্য হয়তো ওইটাই বলেছেন। এইটাকে পরবর্তীকালে ভুল বোঝাবুঝি হয়েছে, মেটিকুলাসলি ডিজাইন্ড। ইউনূস সাহেব জাতিসংঘে গিয়ে যে বললেন ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন, অফকোর্স ইট ইজ মেটিকুলাসলি ডিজাইন ফ্রম 1972। মানুষ স্বৈর শাসন চায় না, কিন্তু স্বৈর শাসনের বিরুদ্ধে জয়লাভ করতে হলে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করা দরকার। এল পুয়েবলো ইউনিদো হামাস সেরা ভেন্সিদো, স্প্যানিশ ভাষার বিখ্যাত স্লোগান। মানুষ যদি ঐক্যবদ্ধ হয়
তখনই সে কখনো পরাজিত হয় না। আমরা এখনই দেখছি জনগণের মধ্যে ঐক্যের অভাব যখন দেখা দিয়েছে, নানা স্বার্থের দিকে আমরা এখন ধাবিত হচ্ছি। নানা স্বার্থকে ইংরেজিতে বলে ইন্টারেস্ট। আপনারা সবাই উচ্চশিক্ষিত লোক, সেই জন্য আপনাদের জন্য বলছে ইন্টারের পরে একটা হাইফেন দেন, তারপরে ইএসটি আলাদা করেন। এর মানেটা কি? আমি আসার সময় মাসুম মিল্লার সাহেবকে বলছিলাম, এটা ল্যাটিন কথা। ইন্টারেস্ট মানে তো বোঝেন, ইন্টার মানে বিটুইন ইউ অ্যান্ড মি। অ্যাস্ট হচ্ছে ফার্সিতে আস দিয়ে বলে, ও হামিন গিয়া বাস আস যে বলে, সেই আস। বাংলায় বলে অস্তিত্ব, ইংরেজিতে বলে ইজ, এম, আর। এইটাকে ল্যাটিন ভাষায় অ্যাস্ট বলে। ইট ইজ, ইদ অ্যাস্ট। আপনারা আই লেখেন না ইংরেজি টেক্সট লেখার সময়, দ্যাট ইজ ওই অ্যাস্ট। ইন্টারেস্ট মানে কি? লাইজ বিটুইন। আপনার আর আমার মধ্যে কোন বন্ধনটা আছে, এটা হচ্ছে ইন্টারেস্ট। টাকা পয়সার থেকে যে রিবা, যে সুদ বের করেন, ওইটা হচ্ছে ইন্টারেস্ট। আমি আপনাকে টাকা ধার দিই কি জন্য? আপনি বলেন না না, এখন আমাদের দেশে প্রতারণার কত রূপ আছে দেখেন। ইন্টারেস্টকে বলা হচ্ছে আপনাকে আমি মুনাফার শেয়ার দিচ্ছি, আমি ইসলামী শরিয়া মতে ব্যাংক করছি। বাঙালি মুসলমানের অজ্ঞতার সুযোগ নিয়ে কত রকমের প্রতারণা যে হচ্ছে, এটা আরেকটা প্রমাণ। সুদ ছাড়া তো ব্যাংক চলে না। সুদ মানে মুনাফার শেয়ার, তাহলে সুদ বৈধ হবে না কেন? তাহলে রিবা কি জিনিস? আপনার প্রতিবেশী খাইতে পাচ্ছে না, তাকে একটা মুরগি ধার দিলেন, 100 চাল ধার দিলেন, তার উপর যদি কালকে 300 দাবি করেন, ওইটাই রিবা হয়। কিন্তু সে ব্যবসার অ্যাডভেঞ্চার করতে গেছে, জাহাজ কিনে, আপনি সেই জাহাজের মধ্যে তারে টাকা দিলেন, সেইটা আসলে আপনাকে দিলে, আপনি ইন্টারেস্ট নাম দেন আর মুনাফা নাম দেন, এটা হচ্ছে আপনার ন্যায্য। কাজে কোনটা ন্যায্য কোনটা অন্যায্য এটা ঠিক করতে না পারার কারণে আমরা অর্থনীতির 12টা বাজিয়েছি। যাই হোক, আমি শেষ করে বলি, এখন যে সর্বশেষ প্রস্তাব আসছে নানাবিধ সংস্কারের, অর্থনৈতিক সংস্কারের কোনো রকমের কথা নাই। আমরা কোন জায়গায় এসেছি? ওয়ার্ল্ড ব্যাংকের এককালীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইকোনমিস্ট জোসেফ স্টিগলিটস, যে নোবেল পুরস্কার নামে একটা পুরস্কার আছে, সেটা পুরস্কার পেয়েছেন। তিনি বলছেন যে আগে কলোনিয়াল অথরিটিগুলো আমাদের যা যা করতো, এখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই শর্তগুলি দেয়। ওইগুলি না মানলে সে আপনাকে একটা লোন দেওয়ার দাবি করলে এটাকে 10 ভাগ করে কিস্তিতে কিস্তিতে করে। আপনি এটা বাস্তবায়ন করেছেন কিনা দেখে। এটা পুরোপুরি পুরনো ঔপনিবেশিক প্রথার নতুন সংস্করণ মাত্র। এই বিষয়ে আমাদের কিছু বলার আছে? বলতেই পারছি না। আমরা শুধু নেগোশিয়েট করছি, 30% থেকে কমিয়ে যদি 20% নিয়ে আসতে পারি, আহা কি সফল হলাম। আমাদের সেটা আমি এখন আর আলোচনা করছি না। যদি আপনি অর্থনৈতিক রিসোর্সের ক্ষেত্রে সমতার কোনো রকমের স্পর্শ দিতে না পারেন, তাহলে আপনি রাজনৈতিক ঐক্য করতে পারবেন না। একটা উদাহরণ দেই, এই যে নির্বাচন হবে বলছে সবাই, একজন প্রার্থী কত টাকা খরচ করতে পারবে, একটি দল কত কোটি টাকা খরচ করতে পারবে, এই বিষয়ে কোনো বিধিনিষেধ ছাড়া, মানে বিধিনিষেধের বাস্তবায়ন ছাড়া আপনি কিছু করতে পারবেন না। যদি আমরা এমন নিয়ম করি, আইয়ুব খানের আমলের পরে যখন ইয়াহিয়া খান নির্বাচন দিলেন, তখন আমার মনে আছে রেডিওতে প্রত্যেক দলের নেতাদের সমান সময় দেওয়া হলো বক্তৃতা দেওয়ার জন্যে। তারপরেও লোকে বাইরে অর্থনৈতিকভাবে যারা ধনী তারাই নির্বাচনে জিতে আসে, আপনারা জানেন। তাহলে সাধারণ মানুষের, গরিবের পক্ষে কথা বলার লোক আসবে কোথা থেকে? এইটা হচ্ছে মৌলিক সংস্কার। তা না করে বর্তমানে আমরা যেটা করছি সেটা কি, সংসদে একটু উচ্চকক্ষ লাগবে। এটা হলো প্রেসিডেন্ট পদ্ধতি থেকে আমরা মনে করেছিলাম সংসদীয় পদ্ধতিতে গেলে আমাদের কোনো স্বৈরাচারের উদ্ভব হবে না। কিন্তু DGFI প্রেসিডেন্টের অধীনে না থেকে প্রধানমন্ত্রীর অধীনে থাকলে কি সুবিধা হয় সেটা তো আপনারা দেখেছেন। আসল জায়গাতে আপনি হাত দিতে পারছেন না। তাই আমি আসল জায়গায় হাত দেওয়ার জন্য একটা কথা বলি, শেষ করি। সেটা হলো, উচ্চকক্ষ না থাকায় কি আমাদের দেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে? আচ্ছা, যদি মেনেও নেই তাহলে আমাদের উচ্চকক্ষ দরকার, কারণ মার্কিন দেশে উচ্চকক্ষ আছে। মার্কিন দেশ হচ্ছে ফেডারেল, ভারত হচ্ছে প্রায় ফেডারেল, ইংল্যান্ড হচ্ছে ফেডারেল, মানে অনেকগুলো প্রদেশ নিয়ে হয়। যে কারণে পাকিস্তান তৈরি হয়েছিল, ভারতকে ফেডারেল ব্যবস্থা করতে অস্বীকৃতি জানিয়েছিল কংগ্রেস, সেই জন্য তারা পাকিস্তানকে ফেলে দিয়েছে। কিন্তু পাকিস্তানও ছিল একটা ফেডারেল অংশ। এখন বাংলাদেশ ফেডারেল নয়, বাংলাদেশে আমরা লিখেছি ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক, এককেন্দ্রিক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। কিন্তু এককেন্দ্রিক হলো, এখানে 64টা জেলা তো করেছি আমরা। পাকিস্তান বলে আমরা এটাতে শেষ পর্যন্ত 19টি জেলা দেখেছিলাম, এখন 64টি জেলা হয়েছে। যদি উচ্চ কেন্দ্রিকে লাগে, বাংলাদেশের সব এলাকার উন্নয়নকে সমান, বান্দরবনের উন্নয়ন আর ঢাকার উন্নয়নকে সমান, পঞ্চগড়, গাইবান্ধা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট অথবা কুমিল্লাকে সমান। নানা অঞ্চলে নানা রকম ব্যাসকম আছে। কিন্তু রাজনৈতিক প্রতিনিধিত্ব কী করে হয় আপনারা জানেন? যেখানে জনসংখ্যা বেশি সেখানে এমপির সংখ্যা বেশি। ঢাকায় কত এমপি? 20-এর চেয়ে বেশি হবে। কিন্তু বান্দরবনে কয়জন এমপি? একজন। আপনি যেহেতু জনসংখ্যা, আমেরিকাতেও তাই, ক্যালিফোর্নিয়াতে 37 জন, নিউ ইয়র্কে 40 জন ধরেন, কিন্তু কানেক্টিকাটে মাত্র হয়তো 5 জন, আর একটা জায়গায় মাত্র 2 জন, এতে ডেলাওয়ারে মাত্র 2 জন, এরকম হয়। কিন্তু সিনেটে
সবার থেকে 2 জন করে, 50টি অঙ্গরাজ্য থেকে 2 জন করে 100 জন। বাংলাদেশের ডক্টর আলী রিয়াজ সাহেব কি বুদ্ধিতে জানি না, মার্কিন দেশ থেকে আসার ফলে মাথায় মার্কিন বুদ্ধি এসেছে মনে হয়, বলে 100 জনের জন্য উচ্চ পরিষদ হবে, নিম্ন পরিষদের সদস্যদের 300 হয়, এবং তাতে যদি আরও 100 বাড়াবার প্রস্তাব আসে, নারী সংখ্যা 50 থেকে যদি 100 করা হয়। আমি যে কেন 100 করতেছেন কেন? নারী 150, পুরুষ 150 করেন না কেন? সবাই ভোটে নির্বাচিত হয়ে আসবে। কোনো যুক্তি নাই কিন্তু। মানে আপনি নারীকে এখনো প্যাট্রোনাইজ করতেছেন যে মনোনীত নারীর সংখ্যা 50-এর জায়গায় 100 করবেন, কিন্তু যদি নারী এবং পুরুষ সমানাধিকারী হয় তাহলে নারী 150, পুরুষ 150, 300 হতো, আপত্তিটা কোথায় ছিল? আচ্ছা, তাও মেনে নিলাম। উচ্চকক্ষে আপনি এখন শতকরা 33 জন, 3 ভাগের 1 ভাগ রাষ্ট্রপতির হাতে মনোনীত করার অধিকার সংরক্ষিত রাখছেন কেন? আর বাকিগুলি করছেন কিভাবে? আপনি ভোট দেবেন না মৌলিক গণতন্ত্রের মতো, আপনি ভোট দেবেন জামাত ইসলামকে, ভোট দেবেন বিএনপিকে, ভোট দেবেন এনসিপিকে, ভোট দেবেন কমিউনিস্ট পার্টিকে, তারা তাদের পিআর মানে পাওয়া ভোট অনুসারে মেম্বারদের নমিনেট করবেন। আপনারা জানেন না ভিসি হওয়ার জন্য কতজনের লাইন দেয়? সচিবের কথাটা নাইবা বললাম, তাই না? আপনারা জানেন সেটা কে কিভাবে কি পদ দখল করে। তো এমপি হওয়ার জন্য তখন আবার ব্যবসা শুরু হবে না? আমাকে উচ্চ পদে করেন, একজন আমাকে বলছে আপনি এগুলো চিৎকার করতেছেন, আপনাকেও করা হবে উচ্চকক্ষের সদস্য। আমি বলছি আমি হতে চাই না, আর আমি মনোনীত হতে চাই না, আমি নির্বাচিত হয়ে আসতে চাই যদি আমি যেতেই চাই। তাহলে দেশে উচ্চকক্ষ গঠনে তো বহু পথ আছে যদি করতেই চান। সেটা কি? দ্বিকক্ষপৃষ্ঠ বহু দেশ আছে পৃথিবীতে, কেউ কেউ দ্বিকক্ষপৃষ্ঠ আবার ফেরত দিয়েছে, যেমন সুইডেন দ্বিকক্ষপৃষ্ঠ ছিল 1971 সনের পরে ফেরত দিয়ে দিয়েছে যে আমরা আবার এক কক্ষে চলে যাবো। তাতে অনেক ব্যুরোক্রেটিক হয়, আইন পাস করতে সময় লাগে। অনেক দেশ এটা করেছে, সুস্থ কিন্তু রাজতন্ত্র। আমাদের রাজতন্ত্র নয়, আমরা একটা নতুন রাজা বানানোর চেষ্টা করছি, তার নাম প্রেসিডেন্ট। যে প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত নন, তিনি 33 জনকে মনোনয়ন দেবেন, আর রাজনৈতিক দল যারা ভোট বেশি পাবে, ধরেন বিএনপি বেশি পাবে, বিএনপি 50 জনকে নমিনেশন দেবে। তাতে কি পরিবর্তনটা হবে? বরঞ্চ আর একটা কেওস লাগবে। তার চেয়ে আমার যে প্রস্তাব, কাঙালের কথা বাসে হলেও ফলে না, অনেক পরে ফলবে, এটা 100 বছর পরে। সেটি কি? প্রত্যেক জেলা থেকে 2 জন করে নেন, 128 জন হবে 64 জেলা থেকে নিলে। গাইবান্ধা থেকেও 2 জন পাবেন, কুড়িগ্রাম থেকেও 2 জন পাবেন, বান্দরবন থেকে পাবেন। হিল ট্রাক্সের যে সমস্যা আমি আজকে আলোচনা করছি না, সেটারও সমাধান হবে। হিল ট্রাক্সের 3টি জেলা থেকে 6 জন আসবে, চট্টগ্রাম থেকে 6 জন আসবে, কক্সবাজার থেকে 6 জন আসবে, ঢাকা থেকে 2 জন আসবে। মানে প্রত্যেক জেলা থেকে 2-2 করে আসলে একটা উচ্চকক্ষ হয়। তাতে আঞ্চলিক বৈষম্য আলোচনা করার জন্য একটা সুযোগ হয়। এটা আমারটা অক্ষরে করে মানবেন না, আপনারা বলেন না 2 জন খুব কম হয়, আচ্ছা ঠিক আছে 3 জন করে দেন, প্রায় 200-র কাছাকাছি চলে যাবে। এইভাবে আপনি কিন্তু করতে পারেন যদি করতে চান, যদি না চান পারেন না। এখন তারা যেটা করছে, এটার বিরুদ্ধে আমার আপত্তি হচ্ছে এখানে। এই এক, অনির্বাচিত রাষ্ট্রপতিকে আপনি ক্ষমতা দিচ্ছেন নমিনেশন দেওয়ার জন্য 3 ভাগের 1 ভাগ। সাংঘাতিক। প্রথমে শুনেছিলাম শতকরা 5 ভাগ। এটা ব্রিটিশ আমলের গভর্নর জেনারেল এবং ভাইসরয় সাহেবের এই এখতিয়ার ছিল। বড় লোক, ওনার নাম ছিল কি, মন্ত্রী পরিষদের নাম বড়লাটের এক্সিকিউটিভ কাউন্সিল, প্রশাসনিক পরিষদ। সেইটাই যখন আবার বিকালবেলা আইনের জন্য বসতো, এটার নাম ছিল লেজিসলেটিভ কাউন্সিল। কোনো ইলেকশন হতো না, কিছু কিছু ইংরেজ ছিল আর কিছু ভারতীয়দের তিনি মনোনয়ন দিতেন। এইটা ছিল মুসলিম লীগের দাবির অংশ। 1909 সনে আমাদের কাছ থেকেও কিছু প্রতিনিধি নেন, আগা খান সাহেবকে এইটাই বলেছিলেন। তো সেই মনোনয়ন প্রথাতে ফিরে যাওয়া আমাদের এত প্রয়োজনীয় হলো কেন? অনেকেই যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল করতে হবে, ওইটা করতে হবে, অর্থাৎ জনগণকে তার প্রাপ্য সার্বভৌম অধিকার থেকে বঞ্চিত করার জন্যে যত রকমের চক্রান্তের জাল আছে সব পাতা হচ্ছে। অথচ জুলাই অভ্যুত্থানের শহীদেরা প্রাণ দিয়েছিলেন সেই জন্য নয়, এটা ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের এটা জানালাম, আপনাদের মাধ্যমে যেহেতু রেকর্ড হচ্ছে, দেশের অন্য মানুষও শুনবে। আমি মনে করি আমাকে আপনারা সমালোচনা করেন যে কিভাবে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এক কক্ষবিশিষ্ট সংসদের নির্বাচন যদি বৈধভাবে হয় এবং মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ভোটাধিকার প্রয়োগের বহু কারণ পথ আছে। আগে পার্টি যে ক্যান্ডিডেটগুলোকে মনোনয়ন দেয় সেগুলি ভোটের মাধ্যমে দিতে হবে। মার্কিন দেশের ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, তাদের মনোনয়ন প্রথা কিন্তু 3 বার ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয় পার্টির ভিতরে, তারাই প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতে পারে, তারাই এমপি ক্যান্ডিডেট হতে পারে। এটা করুন, সেটার কথা কেউ বলছে না। পার্টির নেতারা কেন মনোনয়ন দেবে? পার্টির যারা কাউন্সিল মেম্বার তারাই মনোনয়ন দেবে, সেটা করেন। তারপরে অবৈধ অর্থ এবং পেশি শক্তি ব্যবহারকে বন্ধ করেন। বন্ধ করার পথ আছে, যদি বলেন যে কী করে বন্ধ করতে হয় সেটা আমি বলতে পারবো, সেটা বন্ধ করেন। তৃতীয় হচ্ছে, ভোটের দিন একদিনে ভোট দিলে যে মানুষকে হত্যা করা হয়, তাহলে মানুষ ভোট দিতে যাবে কেন? গুলি করা হলে প্রত্যেকেই ব্যাংক থেকে আপনার টাকা আপনি তুলতে পারেন না?
কিছু জালিয়াতি হয়, কিছু আমরা জানি ইলেকট্রনিক যুগে প্রত্যেক মানুষ তার ভোট একটা সময় দেওয়া হবে, আপনি 10 দিনের মধ্যে ভোট দেবেন, আপনাকে ভিড় করে ভোট দিতে হবে না, আপনি লাইনে দাঁড়িয়ে একটা বুথে 50 জনের বেশি লোক থাকবে না, আপনি করেন, এটা অসম্ভব নয়। তাহলে যদি ভোট দান প্রথাটাকে যদি আপনি নির্মূল, যেমন প্রবাসীদের ভোটের কথা হচ্ছে না, ডাকযোগে ভোট দেওয়ার কথা হচ্ছে না, দেশেও ডাকযোগের ভোট হতে পারে, এবং আপনার দলিল যেভাবে সম্পাদন করেন সেভাবেই ভোট হতে পারে। ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা আপনি জমা দেন এবং আপনি তোলেন, অন্য আপনার স্বাক্ষর ছাড়া তুলতে পারে না, আপনার পাসপোর্ট ছাড়া আপনি বিদেশে যেতে পারেন। চুরি করে গেলে তো আমার কিছু করার নাই, ওবায়দুল কাদের কীভাবে গেছে আমি জানি না, কিন্তু আপনারা তো এইভাবে যাবেন না, পালিয়ে যাবেন না, যদি পালিয়ে না গেলে ভোটও না পালিয়ে দিতে পারবেন। আর শতকরা 5 ভাগ ভোট যদি জালিয়াতি হয় কোনো সমস্যা হয় না, মোটামুটি জনগণের প্রতিফলন হবে। এই হচ্ছে আমার বক্তব্য। বর্তমানে যেটা চলছে এটা টিকবে না, এটা হচ্ছে আমার দুঃখ। 1 বছর পার হলো, যদি আপনি আরও 1 বছর দেরিও করেন, কিন্তু আপনার এইটা তো সংস্কারের কথা ছিল না যে 2 দল 2 কক্ষ করতে হবে, এটাকে আপনি কে বলছে? আপনি একটা নির্বাচন ঠিকভাবে করেন, বাকিগুলো সেই পথ অনুসরণ করবে। তো আসল সমস্যা না খুঁজে আপনি রাস্তায় গিয়েছেন সোঁচ খুঁজতে, এটাকে হবে? যাই হোক, জুলাই আন্দোলনের শহীদরা যদি তাদের প্রাণ না দিতেন, হয়তো এই কথাগুলো আপনাদের কষ্ট করে শুনতে হতো না, আমিও ঘরের মধ্যে বসে থাকতে পারতাম।